ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি হচ্ছি শ্রেয়া ঠাকুর। আমি এতদিন ধরে রে অপটিক্সের ফার্স্ট দিকের পার্টগুলো নিয়ে তোমাদের সাথে অনেকগুলো ভিডিওই ডিসকাস করেছি। আমি মোটামুটি ফার্স্ট দিকের সমস্ত ব্যাপারগুলো ডিসকাস করেছি, আর ওখান থেকে কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে আমি দুটো ভিডিওতে সেগুলো মোটামুটিভাবে ডিসকাস করেছি। তো অনেকেরই মতামত ছিল, অনেকেই বলছিল আমি যেন অ্যাভারেশন নিয়ে ভিডিও বানাই। তো সবার রিকোয়েস্টে আমি আজকে অ্যাভারেশন নিয়ে ভিডিও বানাচ্ছি। তো তার আগে বলবো, আগের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমি যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার, অ্যাবারেশন। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যাবারেশন। অ্যাবারেশন জিনিসটা আসলে কি। তো প্রথমে বলি, অ্যাবারেশন কথার অর্থ হচ্ছে ত্রুটি। অ্যাবারেশন কথার সিম্পল অর্থ হচ্ছে ত্রুটি, অর্থাৎ কোনো একটা জিনিসের ত্রুটি হলে সেটাকে বলা হয় অ্যাবারেশন। তো আমরা এখানেই দেখব অ্যাবারেশন জিনিসটা কি। দেখো, অ্যাবারেশনের আসল অর্থটা কি। অ্যাবারেশন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ মিনস এ স্টেট অর কন্ডিশন হুইচ ইজ রিমার্কেবলি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ নর্মাল। অর্থাৎ কোনো একটা জিনিস নর্মালে যেরকম তার থেকে ডিফারেন্ট হলে আমরা সেটাকে বলবো অ্যাবারেশন। ওকে, কোনো একটা জিনিস নর্মালে যেরকম তার থেকে যদি আমি ডিফারেন্ট কিছু পাই তখন আমি বলবো সেক্ষেত্রে সেটা অ্যাবারেশন হয়েছে। তো আমি দেখো এখানে অ্যাবারেশনের ডেফিনেশনটা লিখেছি, প্রথমে এক্সপ্লেন করেছি, তারপর ছোট্ট একটা ডেফিনেশন লিখেছি। দেখো ফার্স্টে কি আছে, ফর প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন সাইন থিটা ইকুয়াল টু থিটা। এবার আমি জানি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে থিটার ভ্যালুটা খুবই স্মল হয়, তার ফলে আমি সাইন থিটার ভ্যালুটাকে থিটা হিসেবে লিখতে পারি, সেই জন্য আমি বসিয়েছি সাইন থিটা ইকুয়াল টু থিটা। ইন দিস কেস দ্য ইমেজ ইজ পারফেক্ট ইন দ্য sense that all the rays emanating from a point object converge or appear to diverge from a single point image। বলছে প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে ইমেজটা পারফেক্ট হয়, এই জন্য পারফেক্ট হয় যে যে সমস্ত রেগুলো ইমানেট করে সেগুলোকে দেখে মনে হয় যে একটা পয়েন্টে অবজেক্টটা একটা পয়েন্ট অবজেক্টে কনভার্জ করছে অথবা একটা পয়েন্ট ইমেজ থেকে ডাইভার্জ করছে, এই কারণেই ইমেজটা পারফেক্ট হয়। ওকে, কিন্তু নন প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে আমরা জানি যে থিটার ভ্যালুটা এখানে স্মল হয় না, থিটার ভ্যালুটা এখানে লার্জ হয়, সেই জন্য ওপরের যে কন্ডিশনটা অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু থিটা আমরা এখানে বসাতে পারি না নন প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে। তো কি বলছে দেখো, বাট ফর নন প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন উই ক্যান নট মেক দ্য অ্যাবাভ অ্যাজাম্পশন and then the actual image differs from what is expected under paraxial approximation। অর্থাৎ প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে ওপরে যে অ্যাজাম্পশনটা আমি ধরেছি সেই অ্যাজাম্পশনটা আমি নন প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে ধরতে পারবো না, কারণ এক্ষেত্রে থিটার ভ্যালুটা বড় হয়, আর থিটার ভ্যালুটা যেহেতু বড় হয় সেই জন্য আমরা ওপরের কন্ডিশন ধরতে পারি না। সেই কারণে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে যে ধরনের ইমেজ আসে নন প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে সেই ধরনের ইমেজ আসে না, সেক্ষেত্রে আমরা কিছু ডিফারেন্ট ইমেজ পাই। দিস ডিফেক্ট অফ ইমেজ ইজ নোন অ্যাজ অ্যাবারেশন। আর ইমেজের এই যে ডিফেক্টটা সেটাকেই বলা হয় অ্যাবারেশন, অর্থাৎ ত্রুটি। ইমেজের যে ডিফারেন্ট ইমেজ আমরা পাচ্ছি অর্থাৎ ইমেজের মধ্যে কিছু ত্রুটি হয় সেটাকেই বলা হচ্ছে অ্যাবারেশন। এবার দেখো আমি শর্টে একটা লিখেছি যেটা সেকেন্ড ব্র্যাকেট করা আছে, দ্য ডিপারচার্স অফ রিয়েল ইমেজ ফ্রম দ্য আইডিয়াল ইমেজেস। অর্থাৎ আইডিয়াল ইমেজের থেকে রিয়েল ইমেজের যে ডিপারচারটা হয় in respect of the actual size, shape and position are called aberration। অর্থাৎ সাইজের রেসপেক্টে,
শেপের রেসপেক্টে কিংবা পজিশনের রেসপেক্টে, অর্থাৎ ত্রুটিটা যদি সাইজের ক্ষেত্রে হয় কিংবা শেপের ক্ষেত্রে হয় কিংবা পজিশনের ক্ষেত্রে হয়, তখন রিয়েল ইমেজের থেকে আইডিয়াল ইমেজের থেকে আমরা যে রিয়েল ইমেজটা পাই সেটা কিছুটা আলাদা হয়, আর এই জিনিসটাকে আমরা বলছি অ্যাবারেশন। ওকে, তাহলে অ্যাবারেশন জিনিসটা কি, আশা করি তোমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার হলো। এরপর আমি দেখব হোয়াট ইজ সাইডাল অ্যাবারেশন। For non-paraxial rays, the angles theta involved are large, and then we may get a first estimate of error by taking sin theta equal to theta minus theta cube by 3 factorial. অর্থাৎ নন প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে আমরা জানি থিটার ভ্যালুটা লার্জ হয়, তাহলে এক্ষেত্রে আমি ইরারটাকে হাঁটানোর জন্য একটা জিনিস, অর্থাৎ আগের প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে আমি যে কন্ডিশনটা ধরছিলাম সাইন থিটা ইকুয়াল টু থিটা, সেটা না ধরে নন প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে আমি এই কন্ডিশনটা ধরছি, সাইন থিটা ইকুয়াল টু থিটা মাইনাস থিটা কিউব বাই 3 factorial. ওকে, the theory developed then is called থার্ড অর্ডার থিওরি। আর এই তখন যে এই থিওরিটা ডেভেলপড হয়েছিল, এই থিওরিটা বলা হচ্ছে থার্ড অর্ডার থিওরি। ওকে, এলভি সাইডাল in 1855 developed such a theory and obtained 5 distinct types of departures of the real image from the one predicted by first order paraxial theory। অর্থাৎ বিজ্ঞানী এলভি সাইডাল 1855 খ্রিস্টাব্দে এই থিওরিটা আবিষ্কার করেছিলেন, আর এই থিওরিটার মাধ্যমে উনি 5টা আলাদা আলাদা টাইপের ডিপারচার তিনি আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন যে রিয়েল ইমেজের 5টা ডিপারচার তিনি সেখান থেকে পর্যবেক্ষণ করেছিলেন, যেটা প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার প্যারাক্সিয়াল থিওরিতে বলা হয়েছিল সেটার থেকে কিছুটা আলাদা হচ্ছে। দিস ডিফেক্টস আর নোন অ্যাজ সাইডাল অ্যাবারেশন। আর এই ডিফেক্টটাকে আমরা বলছি সাইডাল অ্যাবারেশন। অর্থাৎ বিজ্ঞানী সাইডাল 1855 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে ফার্স্ট অর্ডার প্যারাক্সিয়াল থিওরিতে যেটা বলা হয়েছিল থার্ড অর্ডার প্যারাক্সিয়াল থিওরি থেকে তিনি কিন্তু সেটা পাচ্ছেন না। তিনি সেখান থেকে রিয়েল ইমেজের 5 ধরনের ডিপারচার দেখেছিলেন। এই ডিপারচারের ঘটনাটাকেই বলা হচ্ছে সাইডাল অ্যাবারেশন। বিজ্ঞানী সাইডাল দেখেছিলেন, তাই তার নামানুসারে এই অ্যাবারেশনটার নাম দেওয়া হয়েছে সাইডাল অ্যাবারেশন। এরপর বিজ্ঞানী সাইডাল যে 5টা অ্যাবারেশনের লক্ষ্য করেছিলেন অ্যাবারেশন উনি, সেই 5টা দেখো এখানে লিখেছি আমি। একটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, নাম্বার 1, নাম্বার 2 কোমা, নাম্বার 3 অ্যাস্টিগমাটিজম, নাম্বার 4 কার্ভেচার, নাম্বার 5 ডিস্টরশন। ওকে, এই 5 ধরনের স্ফেরিক্যাল অ্যাবারেশন সাইডাল অ্যাবারেশন উনি লক্ষ্য করেছিলেন, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন আর কোমা। আর অ্যাস্টিগমাটিজম, কার্ভেচার, ডিস্টরশন এগুলো তোমরা শুধু যদি ডেফিনেশনগুলো দেখে রাখো তাহলেই হবে, কিন্তু স্ফেরিক্যাল অ্যাবারেশন আর কোমা এই দুটো টপিককে তোমাদেরকে পুরো ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, তো আমি আজকে ফার্স্ট টপিকটা শুরু করব, which is স্ফেরিক্যাল অ্যাবারেশন। হ্যাঁ, স্ফেরিক্যাল অ্যাবারেশন শুরু করার আগে আমি দুটো জিনিস তোমাদেরকে বলে রাখি। একটা হচ্ছে মনোক্রোমাটিক অ্যাবারেশন আর আরেকটা হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশন। তো দেখো মনোক্রোমাটিক অ্যাবারেশন কাকে বলে। Saidal aberration are present in practical images even when light of only one wavelength is employed. Saidal aberration practical ইমেজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। প্র্যাকটিক্যাল ইমেজের ক্ষেত্রেও সাইডাল অ্যাবারেশনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি যদি আমরা শুধুমাত্র একটা ওয়েভলেন্থের লাইট ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা দেখব সাইডাল অ্যাবারেশন হচ্ছে। For these aberrations are also known as monochromatic aberration। আর শুধুমাত্র একটা লাইট ইউজ করার ফলেও যেহেতু সাইডাল অ্যাবারেশন লক্ষ্য করা যায়, সেই জন্য এই সাইডাল অ্যাবারেশনটাকে মনোক্রোমাটিক অ্যাবারেশনও বলা হয়ে থাকে। These aberrations are found in both the lenses and curved mirrors। আর এই মনোক্রোমাটিক অ্যাবারেশন লেন্সের ক্ষেত্রেও দেখা যায়, এমনকি কার্ভড মিররের ক্ষেত্রেও দেখা যায়। ওকে, তো এটা গেল মনোক্রোমাটিক অ্যাবারেশন। এরপর দেখব ক্রোমাটিক অ্যাবারেশন কাকে বলছে। এটা হচ্ছে দেখো ক্রোমাটিক অ্যাবারেশন। When the images are formed by
রিফ্র্যাকশন অফ হোয়াইট লাইট, যখন হোয়াইট লাইটের রিফ্র্যাকশনের দ্বারা কোনো ইমেজ প্রডিউসড হয়, দে বিকাম কালার, তখন ওই হোয়াইট লাইটটা ভেঙে অনেকগুলো কালার সৃষ্টি হয়ে যায়। দিস ডিফেক্ট অফ দ্য ইমেজ ইজ কল্ড ক্রোমাটিক অ্যাবারেশন। আর ইমেজের এই যে ডিফেক্টটা, এটাকেই বলা হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশন। ওকে, দিস ইজ ডিউ টু ডিসপারশন অফ হোয়াইট লাইট। আর এই ক্রোমাটিক অ্যাবারেশনের ঘটনাটা কেন ঘটে না, হোয়াইট লাইটের ডিসপারশনের জন্য। হোয়াইট লাইটের ডিসপারশন তো তোমরা আগে পড়েছো, তো সেই ডিসপারশনের ঘটনার জন্যই ক্রোমাটিক অ্যাবারেশন হয়ে থাকে। ওকে, তো এটা হলো ক্রোমাটিক অ্যাবারেশন। আগে এই দুটো আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন। সাইডাল অ্যাবারেশনের ফার্স্ট পার্ট হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন। তো দেখো, হোয়াট ইজ স্ফেরিক্যাল অ্যাবারেশন? When a peripheral light rays passing through a lens further away from the axis are refracted more and come closer to the lens. দেখো বলছে যখন পেরিফেরাল রে মানে কোনটা? রেটা হচ্ছে দু রকম, একটা হচ্ছে প্যারাক্সিয়াল রে, যেগুলো অ্যাক্সিসের থেকে খুব কাছাকাছি থাকে, সেগুলো হচ্ছে প্যারাক্সিয়াল রে। আর নাম্বার 2 হচ্ছে পেরিফেরাল রে অথবা মার্জিনাল রে, যে রেগুলো অ্যাক্সিস থেকে কিছুটা দূরে থাকে, সেগুলো হচ্ছে পেরিফেরাল রে। তো কি বলছে, পেরিফেরাল রে যখন একটা লেন্সের মধ্য দিয়ে পাস করে, রিফ্র্যাক্টেড মোর অ্যান্ড কাম টু ফোকাস ক্লোজার টু দ্য লেন্স। তো পেরিফেরাল রেগুলো যখন লেন্সের মধ্য দিয়ে পাস করে, তখন তারা আরও বেশি পরিমাণে রিফ্র্যাক্টেড হয়, আর তার ফলে কি হয়, তাদের ফোকাসটা যেখানে তৈরি হয়, ফোকাসটা লেন্সের খুব কাছাকাছি জায়গায়, খুব কাছাকাছি একটা পয়েন্টে অ্যাক্সিসের ওপর তৈরি হয়। ওকে, অর্থাৎ যখন আমি দেখব যে কতগুলো প্যারাক্সিয়াল রে, অর্থাৎ যে সমস্ত রেগুলো অ্যাক্সিস থেকে কিছুটা দূরে থাকে, সেই রেগুলো যখন কোনো একটা লেন্সের মধ্য দিয়ে পাস করে, তখন লেন্সের মধ্য দিয়ে পাস করার সময় তার রিফ্র্যাকশনটা বেশি পরিমাণে হয়। আর রিফ্র্যাকশনের পর রেগুলো যে পয়েন্টে মিট করে, যে ফোকাসটা হয় তাদের, সেই ফোকাসটা লেন্সের থেকে খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে হয়। ওকে, তারপর কি বলেছে দেখো, প্যারাক্সিয়াল রেজ পাসিং থ্রু দ্য লেন্স ক্লোজ টু দ্য অ্যাক্সিস আর রিফ্র্যাক্টেড লেস অ্যান্ড কাম টু দ্য ফোকাস ফার্দার ফ্রম দ্য লেন্স। কিন্তু বলছে প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো ঘটনা, অর্থাৎ প্যারাক্সিয়াল রে মানে যে সমস্ত রেগুলো অ্যাক্সিসের খুব কাছাকাছি থাকে, সেই সমস্ত রেগুলো যখন লেন্সের মধ্যে দিয়ে পাস করছে, তখন তারা তুলনামূলক কম পরিমাণে রিফ্র্যাক্টেড হচ্ছে, এবং তারা যে পয়েন্টে মিট করছে, অর্থাৎ তাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে লেন্স থেকে কিছুটা দূরে। ওকে, আমি দেখেছিলাম পেরিফেরাল রের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কাছাকাছি হচ্ছে, কিন্তু প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কিছুটা দূরে হচ্ছে। Therefore, rays passing through different zones of lens surface come to the different foci. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি আলাদা আলাদা জোন থেকে লাইটগুলো আসছে, সেই রেগুলোর আলাদা আলাদা ফসি হচ্ছে। An image formed by paraxial ray will be surrounded by a diffuse hollow formed by peripheral rays and consequently the image is blurred. তাহলে বলছে একটা ইমেজ যেটা প্যারাক্সিয়াল রের দ্বারা ফর্মড হচ্ছে, আর যদি একটা লেন্সের মধ্যে দিয়ে আমি প্যারাক্সিয়াল রেও পাস করি আর তার সঙ্গে সঙ্গে পেরিফেরাল রেও পাস করাই, তাহলে দেখব প্যারাক্সিয়াল রের দ্বারা যে ইমেজটা ফর্মড হবে, সেই ইমেজটা পেরিফেরাল রের দ্বারা যে ইমেজ ফর্ম হবে তার দ্বারা সারাউন্ডেড থাকবে। তার ফলে কি হবে, তার ফলে প্যারাক্সিয়াল রের দ্বারা যে ইমেজটা ফর্মড হয়েছে সেটা কিছুটা ব্লার্ড হয়ে যাবে, অর্থাৎ অস্বচ্ছ হয়ে যাবে আমাদের কাছে, আমরা ওটা ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারবো না। ওকে, দিস ফিনোমেনা ইজ নোন অ্যাজ স্ফেরিক্যাল অ্যাবারেশন। আর এই ঘটনাটাকেই বলা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন। তাহলে আশা করি তোমরা স্ফেরিক্যাল অ্যাবারেশন কী সেটা বুঝতে পেরেছো। আমি সিম্পলি আরেকবার বলে দিই, দেখো যদি একটা লেন্সের মধ্য দিয়ে আমি কতগুলো প্যারাক্সিয়াল রেকে পাস করাই আর কতগুলো পেরিফেরাল রেকে পাস করাই, তাহলে পেরিফেরাল রের ক্ষেত্রে দেখব লেন্সের মধ্য দিয়ে পাস করার সময় রেগুলো বেশি পরিমাণে রিফ্র্যাক্টেড হচ্ছে, এবং তারা লেন্স থেকে খুব কাছের কোনো একটা ফোকাস তাদের জন্য পাওয়া যাচ্ছে।
কিন্তু আমি যদি প্যারাক্সিয়াল রের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব প্যারাক্সিয়াল রেগুলো লেন্সের মধ্য দিয়ে যখন পাস করছে তখন তারা তুলনামূলক কম পরিমাণে রিফ্র্যাক্টেড হচ্ছে এবং সঙ্গে সঙ্গে লেন্স থেকে কিছুটা দূরে তাদের ফোকাস পাওয়া যাচ্ছে। তো এইভাবে যখন যদি আমি প্যারাক্সিয়াল আর পেরিফেরাল দুটো রেকে একটা লেন্সের মধ্য দিয়ে পাস করাই, তখন দেখব প্যারাক্সিয়াল রের দ্বারা যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা পেরিফেরাল রের দ্বারা যে ইমেজ তৈরি হচ্ছে তার দ্বারা সারাউন্ডেড হয়ে থাকছে। ফলে প্যারাক্সিয়াল রের যে ইমেজটা পাচ্ছি সেই ইমেজটা কিছুটা ব্লার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ অস্পষ্ট হয়ে যাচ্ছে। আর এই ঘটনাটাকে আমরা বলছি স্ফেরিক্যাল অ্যাবারেশন। ওকে, এরপর দেখো একটা পিকচার আছে, একটা ফিগার এখানে এঁকেছি। এটা একটা হচ্ছে লেন্সের মধ্য দিয়ে কিছু রে পাস করেছে। এই পার্পল কালারের যে রেগুলো আছে সেগুলো হচ্ছে প্যারাক্সিয়াল রে, আর ব্ল্যাক কালারের যে রেগুলো আছে সেগুলো হচ্ছে পেরিফেরাল রে। তো যেরকম আমি বলেছিলাম, প্যারাক্সিয়াল রেগুলো যখন পাস করছে তখন দেখো কিছুটা দূরে ফোকাসে মিট করছে, এদের ফোকাস হচ্ছে আইপি। আর পেরিফেরাল রেগুলো যখন পাস করছে তখন তারা আরও বেশি পরিমাণে রিফ্র্যাক্টেড হচ্ছে এবং কাছাকাছি একটা পয়েন্টে মিট করছে, যেটাকে আমি বলছি আইএম। ওকে, তো দেখো এখানে কি বলছে, ইফ দ্য স্ক্রিন ইজ প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অ্যাট এবি, যদি এই এবিতে স্ক্রিনটাকে রাখা হয় যেটা হচ্ছে এই অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, the image appears to a circular patch of diameter AB। তাহলে আমি ইমেজটা পাবো এবি ডায়ামিটারের একটা সার্কুলার প্যাচ। ইমেজটাকে আমি এবি ডায়ামিটারের একটা সার্কুলার প্যাচ হিসেবে দেখতে পাবো, অর্থাৎ একটা সার্কেল যার ডায়ামিটারটা হচ্ছে এবি। অ্যাট পজিশনস অন দ্য টু সাইডস অফ এবি, এবির দুই সাইডে দ্য ইমেজ প্যাচ হ্যাজ এ লার্জার ডায়ামিটার। আর আমি দেখব যে এবির দু সাইডে ইমেজ প্যাচের ডায়ামিটারটা এবির থেকেও বেশি হবে, আরও বড় হবে। দ্য প্যাচ অফ ডায়ামিটার এবি ইজ কল্ড সার্কেল অফ লিস্ট কনফিউশন। অর্থাৎ এবি ডায়ামিটারের যে সার্কুলার প্যাচটা আমি এখানে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সার্কেল অফ লিস্ট কনফিউশন, সবথেকে কম কনফিউশনের সার্কেল। কেন বলা হচ্ছে? which corresponds to the position of the best image, কারণ এখানে আমি যে ইমেজটা পাচ্ছি, এই সার্কেলের মধ্যে যে ইমেজটা পাচ্ছি সেটাই হচ্ছে বেস্ট ইমেজ। আর এটা বেস্ট ইমেজ, সেই জন্যই এই সার্কেলটাকে বলা হচ্ছে সার্কেল অফ লিস্ট কনফিউশন। ওকে, এরপর কি বলেছে দেখো, দ্য ডিস্টেন্স আইএম আইপি, অর্থাৎ এই ডিস্টেন্সটা আইএম থেকে আইপি এর ডিস্টেন্সটা measured along the principal axis, প্রিন্সিপাল অ্যাক্সিসে মেজার করা হয়েছে, between the foci of paraxial ray and marginal ray, প্যারাক্সিয়াল রে আর মার্জিনাল রে ফসির মধ্যে ডিস্টেন্স হচ্ছে। when the object is as infinity, অবজেক্টটা অবশ্যই ইনফিনিটিতে আছে, সেই জন্য এই রেগুলো সব প্যারালাল হয়েছে। is a measure of longitudinal spherical aberration, তাহলে এই এবি যে আইপি আর আইএম এর মধ্যে যে ডিস্টেন্সটা পাচ্ছি এটাই হচ্ছে লংগিটিউডিনাল স্ফেরিক্যাল অ্যাবারেশন। আর একটা অ্যাবারেশন আছে যেটা হচ্ছে ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন, এটা টি হবে। ওকে, ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন হবে। ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন কি বলছে, দ্য রেডিয়াস অফ সার্কেল অফ লিস্ট কনফিউশন মেজার্স দ্য ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন, অর্থাৎ এবি হচ্ছে ডায়ামিটার, এই ডায়ামিটারের সার্কেলটাই হচ্ছে সার্কেল অফ লিস্ট কনফিউশন, তাহলে এটার রেডিয়াসটাকে বলা হচ্ছে ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন, অর্থাৎ এবি ডিভাইড বাই 2, এটা হবে সার্কেল অফ লিস্ট কনফিউশনের রেডিয়াস, আর এটাই হচ্ছে ল্যাটারাল স্ফেরিক্যাল অ্যাবারেশন। তাহলে এটা মোটামুটি গেল স্ফেরিক্যাল অ্যাবারেশন। এরপর আমি বললাম অ্যাবারেশন মানে হচ্ছে একটা ত্রুটি, আর আমরা তো সবসময় চেষ্টা করি কোনো একটা যন্ত্র হোক বা যা কিছুই হোক সেখান থেকে ত্রুটিটাকে সবসময় দূর করার চেষ্টা করি। আমাদের চেষ্টা এটাই থাকে যে ত্রুটিটাকে কিভাবে কমানো যায়। তো আমরা দেখবো এক্ষেত্রেও স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে কিভাবে মিনিমাম করা যায়। আমরা তার জন্য কতগুলো মেথড ইউজ করব, তো দেখি কি কি মেথড ইউজ করে স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে কমানো যাচ্ছে। তো ফার্স্ট মেথড যেটা আমি ধরেছি সেটা দেখো, বাই ইউজিং আ স্টপ, অর্থাৎ একটা স্টপ ইউজ করে।
এখানে বলা হচ্ছে spherical aberration can be reduced either by stopping marginal portion or the central portion of a lens or a mirror. অর্থাৎ আমরা যদি স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করতে চাই তাহলে আমরা একটা স্টপিং দিতে পারি। কোথায় না, মার্জিনাল পোর্শনে অথবা সেন্ট্রাল পোর্শনে, একটা লেন্সের মার্জিনাল পোর্শনে অথবা সেন্ট্রাল পোর্শনে যদি আমি একটা স্টপার ব্যবহার করি তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশনটা মিনিমাম হতে পারে। Though the use of stop gives a well defined image, যদিও এরকম স্টপ ইউজ করে আমরা একটা ভালো ইমেজ পাই, it reduces the brightness of the image, কিন্তু এটা ইমেজের ব্রাইটনেসটাকে কমিয়ে দেয়। অর্থাৎ আমি যদি একটা স্টপার ইউজ করি তাহলে সেন্ট্রাল পজিশনে, অর্থাৎ মাঝের যে পজিশনটা অথবা মার্জিনাল পজিশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা পজিশনে আমি যদি একটা স্টপার দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো যে ইমেজটা আমি ঠিকঠাক পাচ্ছি, বাট এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে ইমেজের ব্রাইটনেসটা কমে যাচ্ছে। তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করার জন্য এই প্রসেসটা ঠিকঠাক নয়। এই প্রসেসটা ইউজ করে আমি স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করতে পারছি না। তো ফার্স্ট প্রসেসটা আমি দেখলাম অতটাও কার্যকরী হচ্ছে না। এরপর আমি দেখব সেকেন্ড প্রসেস কি বলেছে, বাই ইউজিং সুটেবল রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য টু সারফেসেস অফ এ লেন্স। অর্থাৎ একটা লেন্সের দুটো সারফেসের রেডিয়াস অফ কার্ভেচারটাকে আমি যদি ঠিকঠাকভাবে সেট করি তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করা যেতে পারে। দেখো এক্সপ্লানেশনটা কিভাবে বলছে। Spherical aberration is found to be minimum when the radius of curvature of the incident and emergent surfaces of a lens R1 and R2 satisfy the relation R1 divided by R2 equal to 2n square minus n minus r divided by n into 2n plus 1. অর্থাৎ একটা লেন্সকে আমি তখনই স্ফেরিক্যাল অ্যাবারেশন মুক্ত করতে পারবো, মুক্ত ঠিক নয়, আসলে আমি স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে কিছুটা কমাতে পারবো যদি তার দুটো সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ একটা যদি ধরি R1 আর একটা R2, এই দুটোর মধ্যে রিলেশনটা যদি এরকম হয় R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু 2n স্কোয়ার মাইনাস n মাইনাস 4 ডিভাইড বাই n ইন্টু 2n প্লাস 1, যেখানে nটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে মেটেরিয়াল দিয়ে লেন্সটা তৈরি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো এটার ক্ষেত্রেও দুটো কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন দেখো, if we take a plano convex lens and direct this curved surface towards the incident ray, বলছে আমরা যদি একটা প্লেনো কনভেক্স লেন্স কনসিডার করি। প্লেনো কনভেক্স লেন্স কি সেটা আমি আগের দিন বলেছি তোমাদেরকে। প্লেনো কনভেক্স লেন্স হচ্ছে এমন একটা লেন্স যার একদিকের সারফেসটা হচ্ছে প্লেন, অর্থাৎ ওই সারফেসের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে ইনফিনিটি, আর আরেক দিকের সারফেসটা হচ্ছে কনভেক্স সারফেস। তো এখানে বলা হয়েছে যদি আমি একটা প্লেনো কনভেক্স লেন্স নিই আর এর যে কার্ভ সারফেসটা আছে অর্থাৎ কনভেক্স সারফেস, সেটাকে যদি আমি ইনসিডেন্ট রের দিকে রাখি, হুইচ আর প্যারালাল, এখানে ইনসিডেন্ট রেগুলো হচ্ছে প্যারালাল, অর্থাৎ ইনফিনিটি থেকে আসছে রেগুলো, দেন R2 ইজ ইকালস টু ইনফিনিটি। R2 এর ভ্যালুটা ইনফিনিটি হবে কারণ R2টা হচ্ছে প্লেন সারফেস, অ্যান্ড হেন্স 2n স্কোয়ার মাইনাস n মাইনাস 4 ইজ ইকালস টু 0। তাহলে এই এক নাম্বার ইকুয়েশনে যদি আমি R2 এর ভ্যালুটা ইনফিনিটি বসিয়ে দিই তাহলে দেখতে পাবো এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে 2n স্কোয়ার মাইনাস n মাইনাস 4 ইকুয়ালস টু 0। তারপর এই ইকুয়েশনটাকে আমি যখন সলভ করছি তখন আমি দেখছি n এর ভ্যালুটা হচ্ছে 1.6861। অর্থাৎ আমি যদি একটা প্লেনো কনভেক্স লেন্স ইউজ করি আর ওই প্লেনো কনভেক্স লেন্সটাকে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি যে ম্যাটেরিয়ালটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.6861, তাহলে সেক্ষেত্রে আমি দেখব স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে আমি মিনিমাইজ করতে পারছি। আর কখন এইটা হবে, যখন আমি এর কার্ভ সারফেসটাকে ইনসিডেন্ট রের দিকে রাখবো আর ইনসিডেন্ট রেগুলো অবশ্যই প্যারালাল হবে। ওকে, but when its plane surface is directed towards the incident parallel rays, কিন্তু যখন আমি এটার প্লেন সারফেসটাকে ইনসিডেন্ট রের দিকে রাখছি, অর্থাৎ আমি লেন্সটাকে ঘুরিয়ে দিলাম, এতক্ষণ আমি দেখছিলাম লেন্সের কার্ভ সারফেসটাকে আমি প্যারালাল রের দিকে রাখছি, বাট এখন আমি
আরেকটা অন্য টাইপ করছি, সেটা হচ্ছে প্লেন সারফেসটাকে আমি ইনসিডেন্ট রের দিকে রাখছি, তাহলে সেক্ষেত্রে হবে R1 এর ভ্যালুটা ইনফিনিটি। এরপর এখানে 1 নম্বর ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটাতে যদি আমি R1 এর ভ্যালুটা ইনফিনিটি বসাই, তাহলে দেখতে পাবো যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে n × 2n+1 = 0, অর্থাৎ এই ইকুয়েশনটা পাবো। এবার এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করলে দেখতে পাবো এই ইকুয়েশনটার সলিউশনটা হচ্ছে either n = 0 or n = -1, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা হয় 0 হতে হবে অথবা -1 হতে হবে, which is absurd। এটা হচ্ছে মানে একেবারে অসম্ভব, কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কখনোই নেগেটিভ হতে পারে না, n এর ভ্যালু তাই কখনোই -1 হবে না। সুতরাং এই কন্ডিশনটা পুরোপুরি অসম্ভব একটা কন্ডিশন। তাহলে আমি দেখতে পেলাম যদি একটা প্লেনো কনভেক্স লেন্সের প্লেন সারফেসকে আমি ইনসিডেন্ট রের দিকে রাখি, তাহলে সেক্ষেত্রে স্পেরিক্যাল অ্যাবারেশন মিনিমাম করা সম্ভব নয়। কিন্তু যদি আমি একটা প্লেনো কনভেক্স লেন্সের প্লেন সারফেসটাকে ইনসিডেন্ট রের দিকে রাখি, আর ওই প্লেন সারফেসটাকে অর্থাৎ ওই পুরো লেন্সটাকে আমি যদি এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি করি যে মেটেরিয়ালটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.6861, তাহলে সেক্ষেত্রে আমি স্পেরিক্যাল অ্যাবারেশনটাকে কিছুটা হলেও মিনিমাম করতে পারছি। কিন্তু এক্ষেত্রেও আমি সঠিকভাবে স্পেরিক্যাল অ্যাবারেশন মিনিমাম করতে পারছি না, কারণ এক্ষেত্রে একটা কন্ডিশন খাটছে, অন্য একটা কন্ডিশন খাটছে না। তো তার জন্য দেখো 2 নম্বর একটা কন্ডিশন ইউজ করা হয়েছে। আগেরটাতে দেখলাম আমি শুধুমাত্র কার্ভ সারফেসটাকে ইনসিডেন্ট রের দিকে রাখলেই স্পেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করতে পারছি, আর অবশ্যই তার সঙ্গে আরেকটা কন্ডিশনও আছে যে লেন্সটাকে এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1.6861, কিন্তু আমাদের কাছে 1.6861 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেটেরিয়াল অ্যাভেলেবেল নয়। সুতরাং আমাদেরকে দেখতে হবে এমন কিছু একটা মেটেরিয়াল দিয়ে যদি লেন্স তৈরি করা যায় যে মেটেরিয়ালটা আমাদের কাছে অ্যাভেলেবেল। তাহলে দেখো আমি এমন একটা মেটেরিয়াল নিলাম যে মেটেরিয়ালটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, অর্থাৎ কাঁচটা আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল। ফলে আমি যদি এমন একটা লেন্স ইউজ করতে পারি যেটা কাঁচ দিয়ে তৈরি, সেটা আমাদের কাছে খুব সহজেই পাওয়া যাবে। তো দেখো কি বলছে, ইফ দ্য লেন্স ইজ অফ এ মেটেরিয়াল অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, যদি 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো মেটেরিয়াল দিয়ে লেন্সটা তৈরি করা হয়, দেন বাই পুটিং n = 1.5 ইন ইকুয়েশন 1, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাতে যদি আমি n = 1.5 এই ভ্যালুটা বসিয়ে দিই, তখন দেখতে পাবো R1/R2 এর যে রেশিওটা আসছে সেটা হচ্ছে -1.1/6। ওকে, negative sign shows that for minimum spherical aberration the lens must be either double convex or double concave। আর মাইনাস সাইনটা থেকে এটাই বোঝাচ্ছে যে স্পেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করার জন্য আমাকে এমন একটা লেন্স ইউজ করতে হবে যে দুটো সারফেসই হচ্ছে কনভেক্স অথবা দুটো বেশি কনকেভ হতে হবে, তো ডাবল কনভেক্স অথবা ডাবল কনকেভ হতে হবে। ওকে, thus a convex lens of refractive index 1.5 will minimize spherical aberration when the radius of curvature of incident and emergent focus bear a ratio -1:6। অর্থাৎ একটা কনভেক্স লেন্স যেটা এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, সেই লেন্সটা তখনই স্পেরিক্যাল অ্যাবারেশনটাকে মিনিমাম করতে পারবে যখন তার দুটো সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার তাদের রেশিওটা -1:6 হবে, অন্যথায় কিন্তু পারবে না। অ্যান্ড ইটস মোর কনভেক্স সারফেস ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ইনসিডেন্ট রেস, এবং এই দুটো সারফেসের মধ্যে যে সারফেসটা বেশি পরিমাণে কনভেক্স সেই সারফেসটাকে আমাকে ইনসিডেন্ট রের দিকে রাখতে হবে। ঠিক আছে, দিস টাইপস অফ লেন্স ইজ কল্ড ক্রসড লেন্স। আর এই ধরনের লেন্সকেই বলা হচ্ছে, অর্থাৎ যে ধরনের লেন্সের ক্ষেত্রে দুটো রেডিয়াস অফ কার্ভেচারের রেশিওটা হচ্ছে -1:6, তো এই ধরনের লেন্সকে বলা হচ্ছে ক্রসড লেন্স। দেখো ক্রস লেন্স কি, এটা তোমাদের জেনে রাখা দরকার, সেই জন্য আমি আন্ডারলাইন করে রেখেছি। তো ফর এ গিভেন ফোকাল লেন্থ ওয়ান ক্যান কন্ট্রোল দ্য
স্পেরিক্যাল অ্যাব্রেশন বাই চেঞ্জিং দ্য শেপ অফ দ্য লেন্স, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ফোকাল লেন্থের জন্য কেউ স্পেরিক্যাল অ্যাব্রেশনটাকে কন্ট্রোল করতে পারে যদি লেন্সের শেপটাকে চেঞ্জ করে দেয়। ওকে, তাহলে দেখলাম এটাও একটা প্রসেস স্পেরিক্যাল অ্যাব্রেশন মিনিমাম করার। এটাও দেখলাম স্পেরিক্যাল অ্যাব্রেশনটাকে মিনিমাম করতে পারছি, কিন্তু এক্ষেত্রেও কিছু ডিফিকাল্টিস আছে, তাই জন্য আমি অন্য আরেকটা প্রসেস দেখব। এটা হচ্ছে থার্ড প্রসেস অ্যান্ড লাস্ট প্রসেস। বাই ডিস্ট্রিবিউটিং দ্য টোটাল ডেভিয়েশন অ্যামংগেস্ট দ্য নাম্বার অফ রিফ্র্যাক্টিং ফেসেস। তো এটা কিভাবে হচ্ছে দেখো। Spherical aberration can also be made minimum by using two plano-convex lenses separated by a distance equal to the difference of their focal length. তো এখানে বলছে স্ফেরিক্যাল অপারেশনটাকে আমি অন্য আরেকটা প্রসেসেও মিনিমাম করতে পারি। সেক্ষেত্রে আমাকে দুটো প্লেনো-কনভেক্স লেন্স নিতে হবে, আর সেই প্লেনো-কনভেক্স লেন্স দুটোকে এমন একটা সেপারেশনে রাখতে হবে, অর্থাৎ তাদের মধ্যেকার ডিস্টেন্সটা হবে তাদের দুটো লেন্সের ফোকাল লেন্থের যে ডিফারেন্স তার সঙ্গে সমান। অর্থাৎ দুটো লেন্সের ফোকাল লেন্থের ডিফারেন্সের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স সেপারেশনে যদি আমি দুটো প্লেনো-কনভেক্স লেন্সকে রাখি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো স্পেরিক্যাল অ্যাবারেশনটাকে আমরা মিনিমাম করতে পারছি। ইন দিস অ্যারেঞ্জমেন্ট দ্য টু লেন্সেস ইকুয়ালি শেয়ার টোটাল ডেভিয়েশন। এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে দুটো লেন্সই সমানভাবে ডেভিয়েশন শেয়ার করবে, and the spherical aberration is minimum, এবং তার ফলে spherical aberrationটা মিনিমাম হবে। ইন ফিগার বা ছবিটাতে কি বলেছে দেখো, দুটো প্লেনো কনভেক্স লেন্স আছে, একটা এটা। ফার্স্টে এটা ধরছে, এটার ক্ষেত্রে লেন্সের ফোকাল লেন্থ দেখো দেওয়া আছে f1, আর এই দুটো লেন্স দেখো d ডিস্টেন্সে আছে, আর এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে f1, আর এটা হচ্ছে d, তাহলে এই ডিস্টেন্সটা হবে f1 - d। ওকে, আর এখানে একটা ফোকাস হচ্ছে f1। দেখো কি বলছে, লেট ডেল্টা বি দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্রডিউসড বাই ইচ লেন্স। দুটো লেন্সের দ্বারাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা হচ্ছে ডেল্টা, অর্থাৎ এখানে যে ডেভিয়েশনটা প্রডিউসড হয়েছে ডেল্টা, এখানেও যে ডেভিয়েশনটা প্রডিউসড হয়েছে এটাও ডেল্টা। ওকে, তাহলে যদি আমি এই ট্রায়াঙ্গেলটা কল্পনা করি, অর্থাৎ ট্রায়াঙ্গেল BGF1, এটা যদি কল্পনা করি তাহলে এখান থেকে দেখতে পাবো অ্যাঙ্গেল BGF1, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এটার ভ্যালু ডেল্টা, আবার BF1G অনুরূপে এই ভ্যালুটাও ডেল্টা হবে, BF1G অ্যাঙ্গেলের ভ্যালুটাও ডেল্টা হবে, অর্থাৎ অ্যাঙ্গেল BF1G is equals to angle GBF1 is equals to ডেল্টা। এই ভ্যালুটা ডেল্টার সাথে সমান হবে। ডেল্টার সঙ্গে সমান হবে, এটা দেখতে পেলাম। এরপর দেখো, from triangle BGF1, BG equal to GF1 and or O2G equal to GF1 approximately ধরেছে দেখো, BG equal to GF1, অর্থাৎ এইটা is equals to GF1, আর তার সঙ্গে সঙ্গে ধরেছে O2G is equals to GF1। যদি BG equal to GF1 হয় তাহলে O2G equal to GF1 হবে। O2G এর ভ্যালুটা, অর্থাৎ O2F1 এর ভ্যালুটা হচ্ছে F1 - D। দেখো কি বলেছে, O2G equal to হবে হাফ ইন্টু O2F1, আবার O2F1 এর ভ্যালুটা দেখলাম F1 - D, তাহলে O2G এর ভ্যালুটা হবে হাফ ইন্টু F1 - D। এরপর ফর দ্য সেকেন্ড যে লেন্সটা, অর্থাৎ এই লেন্সটার ক্ষেত্রে এই F1টা ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে। ফর দ্য সেকেন্ড লেন্স F1 ইজ দ্য ভার্চুয়াল অবজেক্ট, F1টা ভার্চুয়াল অবজেক্ট অ্যান্ড G ইজ দ্য রিয়েল ইমেজ, এবং এটার ক্ষেত্রে এই Gটা হবে রিয়েল ইমেজ। ওকে, substituting these values of object and image distances in the formula, এরপর যে ফর্মুলাটা আছে অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্সের 1/v minus 1/u is equal to 1/f, এখানে যদি আমি সমস্ত ভ্যালুগুলো বসাই, v এর ভ্যালুটা হচ্ছে দেখলাম O2G, u এর ভ্যালুটা O2F1, আর f এর ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে F2, এই সমস্ত কিছু আমি যদি বসিয়ে দিই তাহলে দেখো
লাস্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে d ইজ ইকালস টু f1 মাইনাস f2, অর্থাৎ দুটো লেন্সের মধ্যে যে সেপারেশন সেটা হবে দুটো লেন্সের ফোকাল লেন্থের যে ডিফারেন্স তার সঙ্গে সমান। আর এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমি দেখতে পাবো সেক্ষেত্রে স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে খুব ভালোভাবে মিনিমাম করা সম্ভব হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মেথড ফর মিনিমাইজিং স্ফেরিক্যাল অ্যাবারেশন। ওকে, তো মোটামুটি স্ফেরিক্যাল অ্যাবারেশনটা সম্পর্কে যা কিছু আছে সব কিছু আমি ডিসকাস করে দিলাম। নেক্সট দিন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পরের টপিক কোমা। ওকে।